আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেনাবাহিনীর বিষয়টা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসাব করে অনেক প্রধান মিনিস্ট্রি মিডিয়াগুলো অনেকে বলে না, কিন্তু আবার অনেকে আলোচনা করে। যাই হোক, আমরা আলোচনা করতেছি সেনাবাহিনীর যেই বর্তমান এবং সাবেক মিলিয়ে 30 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করার জন্য বলা হচ্ছে। আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে বাংলাদেশের, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে 28শে অক্টোবরের ভিতরে তাদেরকে 22শে অক্টোবরের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য। এখন সেনাবাহিনীর হাতে সর্বমোট আর 10 দিন সময় আছে। এই 10 দিনের ভিতরে সেনাবাহিনী কি তাদের যে অফিসারদেরকে গ্রেপ্তার করবে? তবে দর্শক, এখানে কিন্তু কথা আছে, এই যে 30 জনের কথা উল্লেখ আছে এখানে। শেখ হাসিনা এবং আরও 2-1 জন বাদে বাকি 28 জন কিন্তু এখানে সেনাবাহিনী। তার ভিতরে সাবেক আছে, বর্তমান আছে। তার ভিতরে 13 জন কিন্তু বর্তমানে এখনও কর্মরত আছে সেনাবাহিনীর ভিতরে। এখন সেনাবাহিনীর ভিতরে কর্মরত এই যে 13 জনকে কি সেনাবাহিনী কি তাদেরকে গ্রেপ্তার করে আদালতে দিবে কিনা, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। এখন গতকালকে সেনা সদর থেকে যে তথ্য জানানো হয়েছে যে সেনাবাহিনীর কে মানে সেনাবাহিনীর কর্মরত ওই সমস্ত কর্মকর্তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে তারা শুনেছেন, কিন্তু আদালত থেকে এখনও কোনো কাগজপত্র তাদের কাছে এসে পৌঁছায়নি। তবে তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে, তাই তাদেরকে তারা সেনাবাহিনী হেফাজতে রেখেছে। তবে দর্শক, এখানে লক্ষণীয় যে সেনাবাহিনীর 1958 সালের 1959 সালে সেনা আইনের 59 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কে হত্যা, তারপরে হচ্ছে যে আপনার ডাকাতি এবং ধর্ষণের মতো অপরাধের জন্য সাধারণ যেই পেনাল কোড বা সাধারণ যেই দণ্ডবিধি আছে সে অনুযায়ী বিচার করতে পারবে, কিন্তু এছাড়া অন্যান্য বিচারগুলো সেনাবাহিনী সেনা আইন অনুযায়ী বিচার করে। তবে বর্তমানে যে বিষয়ে এখানে সেনাবাহিনীকে এই যে গ্রেপ্তার করার জন্য বলা হচ্ছে, এটা কি আসলে সেনাবাহিনীকে এখন তাদেরকে সাধারণ আইনে বিচার করার জন্য ছেড়ে দিবে কিনা বা তাদের পুলিশের হাতে তুলে দিবে কিনা, সেটা এখন দেখার বিষয়। দর্শক, যে আইনের অধীনে সেনাবাহিনীকে এখানে গ্রেপ্তার করার জন্য বলা হচ্ছে সেটা 1973 সালের যেই আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী বা আমাদের স্বাধীনতা বিরোধী বা মানবতা বিরোধী যে সমস্ত অপরাধী আছে তাদের বিচার করার জন্য 1973 সালের এই আইনটা করা হয়েছিল। এই আইনের অধীনে কিন্তু গেল আওয়ামী লীগ সরকারের আমলে এই যে স্বাধীনতা বিরোধী বা মানবতা বিরোধী অপরাধের জন্য যাদেরকে এখানে ফাঁসিতে ঝুলানো হয়েছিল ওই আইন অনুযায়ী। এখন সেনাবাহিনীর ক্ষেত্রেও এই আইনটাকে সংশোধন করে মূলত এই আইনটা প্রয়োগ করা হচ্ছে। যেমন এখানে সর্বশেষ এই আইনটা একটা আইনকে এখানে সংশোধন করা হয়েছে গেল 1 বছরে 4 বার। এই আইনটা ছিল আইনটাকে বলা হচ্ছে সংশোধন করে সর্বশেষ সংযোজন করা হয়েছে এরকম যে কোনো সরকারি কর্মরত বা প্রজাতন্ত্রে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি কোনো এই অপরাধের সাথে জড়িত হওয়ার কোনো এখানে উল্লেখ আসে বা তার বিরুদ্ধে মামলা হয়, সেক্ষেত্রে তিনি তার চাকরি হারাবেন বা তিনি আর প্রজাতন্ত্রের নিয়োজিত কাজে থাকতে পারবেন না। কারণ সেই হিসাবে কিন্তু সেনাবাহিনীর ওই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে, তাই তারাও কিন্তু এখানে এখন আর প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মচারী হিসেবে থাকবে না, অর্থাৎ তাদের চাকরি আর থাকবে না, তাদের চাকরি নট হয়ে যাচ্ছে। এখন এই যে এই অভিযোগ এখানে গঠিত হয়েছে, এই অভিযোগ যে এখানে শেষ হয়ে যাবে এটা না, কিন্তু না, এই অভিযোগ হয়তো সামনে আরও বাড়বে। এই বর্তমানে এখন 30 জনের কথা বলা হচ্ছে বা 28 জনের কথা বলা হচ্ছে, সামনে হয়তো আরও বাড়বে। এখন সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান কী করবেন সেটা তিনি হয়তো ভালো করে জানেন, তাই তিনি হয়তো এই উদ্দেশ্যই তিনি গেল আগস্টে তিনি কিন্তু আমরা দেখেছি তিনি সিরিজ বৈঠক করেছেন আমাদের প্রধান বিচারপতির সাথে, রাষ্ট্রপতির সাথে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানে তিনি হয়তো এই বিষয়টার একটা রফাদফা করতে চেয়েছিলেন, যাতে সেনাবাহিনীর সদস্যদের বা সেনা সদস্যদের বিচার সেনা সদরের আইন দ্বারা বা সেনাবাহিনী আইন দ্বারা হয়, এটা তিনি চেয়েছিলেন। কিন্তু হয়তো সেখানে তিনি তাদেরকে কনভিন্স করতে পারেননি বা সেটা হয়নি হয়তোবা। আর যদি হতো তাহলে তাদের বিরুদ্ধে এখানে প্রকাশ্যে এরকম অভিযোগ তুলে বা তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হতো না। যাও, এখন আসলে দেখার বিষয় যে সেনাবাহিনী এটা কিভাবে হ্যান্ডেল করেন, তিনি কিভাবে এই বিষয়টা এই যে তার যে অফিসারগণ আছেন তাদেরকে তিনি পুলিশের হাতে তুলে দেন নাকি তাদেরকে তিনি রাখেন, আর রাখতে গেলে কোন আইনে বা কোন বিবেচনায় রাখবেন সেটাও হয়তো পরিষ্কার করতে হবে। আবার জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু আবার উভয় সংকটে আছেন। একদিকে সরকারের আইন মানা, আরেকদিকে কিন্তু তার বিষয় হচ্ছে
এই যে তিনি যদি এখন এই যে তার কর্মকর্তাদেরকে যদি তিনি এখানে তুলে দেন আদালতের হাতে, সেক্ষেত্রে তার যে অফিসাররা আছেন, অন্যান্য কর্মরত অফিসাররা, সাধারণ অফিসাররা, তাদের মনের ভিতরে কিন্তু একটা প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু তারা এখানে অনীহা হয়ে পড়বেন বা তাদের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে। তখন তারা কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হয়তো বা মানে জেনারেল ওয়াকারুজ্জামানকে হয়তো তারা চাইবেন না। এই ক্ষেত্রেও একটা হযবরল অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সব মিলে আসলে দেশ মনে হচ্ছে একটা ক্রান্তিকালের দিকে যাচ্ছে। এখন ভবিষ্যতে বা সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়। এই যে গতকালকে আমরা যেটা দেখলাম যে আমাদের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে আর কারো বিরুদ্ধে তাদের অভিযোগের বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো আসলে নাই, পরিকল্পনা নেই। এখন এটা কি পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে কিনা সেটাও অনেকে প্রশ্ন তুলতেছেন। এখন সব মিলে আসলে কি হচ্ছে কি হবে একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সব মিলে আসলে দেশের ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।